আহ্বান আত্মোন্নয়নমূলক বইয়ের সমাহার অডিও বুক। লিসেন, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। আপনার নতুন পেশা। দর্শকেরা তাদের পরবর্তী চাকরি সম্পর্কে ভাবার পর আমি তাদের দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করি, আপনাদের পরবর্তী পেশা কি হতে যাচ্ছে? আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কী ধরনের নতুন ক্ষেত্র, কারখানা, ব্যবসা বা কাজের মধ্যে নিজেদের জড়াতে চাচ্ছেন? বিশেষজ্ঞদের মতে একজন মানুষ তার চাকরি জীবনে গড়ে 14 বা 15টি ফুল টাইম জব করে, যার প্রত্যেকটি 2 বছর বা তার চেয়ে কিছুটা বেশি স্থায়ী হয়। তার 5 ধরনের ভিন্ন ভিন্ন পেশাও থাকতে পারে, যার প্রত্যেক ক্ষেত্রে সে নতুন ধরনের জ্ঞান ও দক্ষতা অর্জন করে। আপনার বর্তমান কাজ সম্পর্কে যা জানেন, 5 বছরের মধ্যে সেই জ্ঞান অচল হয়ে যাবে। সর্বক্ষেত্রে দ্রুত পরিবর্তনের কারণে আপনার জ্ঞান, তথ্য, ধারণা ও দক্ষতার মূল্য অনেক কমে যাবে। ভবিষ্যতের চাকরির বাজার এবং অর্থনীতির সাথে এসবের কোনো সম্পর্ক নাও থাকতে পারে। ক্রমবর্ধমান প্রতিযোগিতার বাজারে টিকতে হলে আপনার নতুন জ্ঞান ও যোগ্যতার প্রয়োজন হবে। এজন্যই পিটার ড্রাকার বলেছিলেন, যে যোগ্যতা কোনোদিন পুরনো হবে না তা হলো নতুন দক্ষতা অর্জনের ক্ষমতা। সবসময় ভবিষ্যতের চিন্তা করুন। হকি স্টার ওয়েনে গ্রেস্কির সেই বিখ্যাত উক্তি হয়তো আপনার মনে আছে, যখন এক সাংবাদিক তার সফলতার গোপন রহস্য জানতে চাইলেন, তিনি বললেন, বেশিরভাগ খেলোয়াড়রা ভালো, কিন্তু তারা রাবারের চাকতির কাছে যায়, আর আমি চাকতি যেখানে যাই সেখানে যাই। এই নিরীক্ষণ আপনার সাথে সরাসরি যুক্ত। আপনার চাকতি আজ থেকে 5 বছর পর কোথায় যাবে? আজ থেকে 10 বছর পর সে চাকতি কোথায় যাবে? কর্মজীবনের ব্যাপারে এ ধরনের দীর্ঘস্থায়ী দৃষ্টিভঙ্গি খুব কম সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে আপনাকে সাহায্য করবে। কৌশলী চিন্তাবিদ মিশেল কামি বলেছেন, যারা ভবিষ্যৎ সম্পর্কে ভাবে না তারা তা পায় না। ভবিষ্যতের দিকে তাকান আর নানা রকম বাঁক ও মোড় নিয়ে কল্পনা করতে শুরু করুন। যদি আজ আপনার চাকরি চলে যায়, আপনি কীরকম প্রতিক্রিয়া দেখাবেন? আপনার প্রথম ভাবনা কি দাঁড়াবে? বেশিরভাগ মানুষ চাকরি হারানোর বিষয়ে ভাবলেই আতঙ্কিত হয়ে পড়ে। তখন কি করা উচিত তাদের কোনো ধারণাই থাকে না। যাই হোক, হাজারো সফল মানুষের সাথে কাজ করতে গিয়ে আমি তাদের মধ্যে একটি বিশেষ সামঞ্জস্য লক্ষ্য করেছি। তারা পুরোপুরি নিশ্চিত যে আজ চাকরি হারালে কাল আরেকটি তাদের পেতে হবে। তারা যা করে এত ভালোভাবে করে আর নিজের দক্ষতার ব্যাপারে তারা এত আস্থাশীল যে চাকরি হারানো তাদের জন্য বিশেষ কোনো সমস্যা নয়। তাদের প্রচুর সুযোগ থাকে। 6ষ্ঠ অধ্যায়ে আমি উল্লেখ করেছিলাম, নিজের ক্ষেত্রে আপনি কতটা ভালো তা নির্ধারণের একটি উপায় রয়েছে। প্রতিনিয়ত কী পরিমাণ চাকরির অফার আপনি পান, একটি দোকান বা রেস্টুরেন্টকে যেমন তার কাস্টমার বা পৃষ্ঠপোষক দিয়ে নির্ণয় করা যায়, আপনাকে কতজন প্রত্যাশা করছে তা দিয়ে নিজের মর্যাদা ও মূল্য আপনি নির্ধারণ করতে পারেন। অনাকাঙ্ক্ষিতকে প্রত্যাশা করুন। মাঝে মাঝে আমি দর্শকদের জিজ্ঞাসা করি, তাদের পুরো কারখানা রাতারাতি বন্ধ হয়ে গেলে তারা কি করবে? তারা মাথা নাড়ে ও বলে যে এমনটি সম্ভব নয়। তখন আমি তাদের বলি যে 1990 সালে ক্যালিফোর্নিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গিয়েছিল এবং 4 লক্ষ জন উচ্চমানের ডিফেন্স ইঞ্জিনিয়ার ও নির্বাহীরা তাদের পড়াশোনা ও অভিজ্ঞতা সত্ত্বেও অচল হয়ে পড়েছিল। তাদের কেবল চাকরি যায়নি, তারাও চিরতরে হারিয়ে গিয়েছিল। তাদের প্রত্যেক নারী পুরুষকে নতুনভাবে কাজ শিখে ভিন্ন স্থানে কাজ করতে হয়েছিল। .com মানিয়া ধ্বংস হয়ে যাওয়াতে
প্রায় 90% ইন্টারনেট জব ও কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছিল। টেলিকম সেক্টর ধ্বংস হওয়াতে অনেক হাজার কর্মী বেকার হয়ে পড়েছিল। 1990 সালের বিক্ষিপ্ত বিনিয়োগের হার ধীরে ধীরে কমে যাওয়াতে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান কমে গিয়েছে। এখনও তা চলছে এবং চলতেই থাকবে। ইন্ডাস্ট্রির নামগুলো কেবল বদলাচ্ছে। চাকরি ও ইন্ডাস্ট্রির এই দ্রুত পরিবর্তন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আপনার আর্থিক জীবন, অর্থ ও বিনিয়োগের বিশ্ব কেবল পরিবর্তিত হচ্ছে, বাজারও কেবল বদলাচ্ছে। বর্তমান ও আগামীর বিশ্বে কেনা ও ধরে রাখার পুরনো পদ্ধতি অচল। যদি আপনি অর্থ বিনিয়োগ করে থাকেন তবে আপনাকে ভাবতে হবে সেই টাকা হারিয়ে গেলে বা নষ্ট হলে কি করবেন। বিনিয়োগকৃত অর্থের সম্ভাব্য খারাপ ফলাফলের জন্য আপনাকে তৈরি থাকতে হবে। অর্থনৈতিক জীবন নিয়ে চিন্তা ও প্ল্যান করার জন্য আপনি কতটুকু সময় দিয়েছেন এবং কতটুকু আত্মনির্ভরশীল হতে চান, এই দুটোর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। স্বপ্রতিষ্ঠিত মিলিয়নিয়ারদের সাথে ডক্টর থমাস স্ট্যানলের হাজারো ইন্টারভিউতে জানা গেছে যে তাদের বৈশিষ্ট্যে একটি সামঞ্জস্য রয়েছে। তারা আর্থিক বিষয়ে ভাবনার জন্য গড় মানুষের চেয়ে অনেক বেশি সময় ব্যয় করেছে। সাধারণ মানুষের যদিও বেশিরভাগ সময় অর্থ নিয়ে দুশ্চিন্তায় থাকে, তবু আর্থিক চিন্তার জন্য মাসে হয় 2-3 ঘন্টা ব্যয় করেছে, তাও বিল দেওয়ার সময়। আমেরিকার গড় বিত্তশালী মানুষেরা মাসে অন্তত 20 থেকে 30 ঘন্টা সময় অর্থের ব্যাপারে ভেবেছে। ফলে অন্যদের চেয়ে তারা অর্থ ব্যয়ের ক্ষেত্রে ও যথার্থ বিনিয়োগের ক্ষেত্রে অনেকটা এগিয়ে। ক্রমান্বয়ে তারা অর্থ সংক্রান্ত বিষয়ে অনেক দক্ষ হয়ে উঠেছে ও নিজেদের সেই যোগ্যতাকে কাজে লাগাচ্ছে। নেপোলিয়নের কৌশল। ফ্রান্সের জেনারেল নেপোলিয়ন প্রায় 20 বছর ইউরোপ মহাদেশকে শাসন করেছিলেন। তিনি বেশ কয়েকটি যুদ্ধে জয় পেয়েছিলেন এবং মাত্র 3টি যুদ্ধে হেরেছিলেন। রাশিয়ার ঠান্ডা সইতে না পেরে তাকে প্রায় 6 লক্ষ মানুষ হারাতে হয়েছিল যখন তিনি রাশিয়া দখল করেন। প্রচণ্ড দুর্বলতার কারণে তিনি লিপজিং এর যুদ্ধে হারেন এবং এলবা দ্বীপে আশ্রয় নেন, আর অবশেষে ফিল্ড জেনারেলদের সাথে যোগাযোগের অভাবে ওয়াটারলুর যুদ্ধে হেরে যান। নেপোলিয়ন জীবনে ছোট বড় অনেক যুদ্ধে জিতেছেন এবং ইতিহাসের 3 জন মিলিটারি প্রতিভাবানদের মধ্যে তিনি অন্যতম। অন্য 2 জন হলেন আলেকজান্ডার দ্য গ্রেট ও চেঙ্গিস খান। যুদ্ধ জয়ের জন্য নেপোলিয়ন একটি গুণের উন্নয়ন ঘটিয়েছিলেন, যেটি আপনিও করতে পারেন। এর নাম হলো অজ্ঞাত ভাবনা। আপনি যা করতে যাচ্ছেন সে বিষয়ে নানামুখী চিন্তা ও প্ল্যান করার ক্ষমতাই হলো এই ভাবনা। এই ভাবনা আপনাকে সম্ভাব্য ঘটনা ও তার প্রতিকারের বিষয়ে অগ্রিম সচেতন করবে। নেপোলিয়ন নিজে অনুভব করতেন যে তার প্রস্তুতির ধারা ও গভীরতা, খুঁটিনাটি সচেতনতা তার বিজয়ের মূল কাঠি। এই গুণের কারণে তিনি যুদ্ধক্ষেত্রের সমস্ত কিছু যথার্থই আন্দাজ করতে পারতেন ও প্রথম গোলাবর্ষণের আগেই সম্ভাব্য পট পরিবর্তনের প্রত্যাশা রেখে যুক্তিসঙ্গত একটি সমাধানে পৌঁছতে পারতেন। প্রস্তুতি নেওয়ার পরই তিনি যুদ্ধের ময়দানে নিজের অবস্থান নিতেন। যুদ্ধক্ষেত্রে যে খবরই আসুক না কেন তিনি দ্রুত কাজের বা প্রতিক্রিয়ার জন্য তৈরি থাকতেন। অনেকেই মনে করত যে তিনি মেধাবী চিন্তাবিদ ছিলেন বলে দ্রুত কাজ দেখাতে পারতেন, কিন্তু সেটা আসল রহস্য নয়। তার রহস্য ছিল যে সম্ভাব্য সবকিছু তিনি অগ্রিম ভেবে রাখতেন। বর্তমান থেকে ভবিষ্যতের হিসাব করুন। জীবনের যে কোনো পরিস্থিতি সম্পর্কে অগ্রিম ভাবতে হলে চর্চার মাধ্যমে তা আয়ত্ত করতে হবে।
বর্তমানের তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যৎ ঘটনাবলী যত বেশি ধারণা করতে পারবেন, আপনার জীবন তত ভালো হবে। আপনি বিপর্যয় কমিয়ে সুযোগ বাড়াতে সক্ষম হবেন। যারা খুব সহজে প্রতিক্রিয়া দেখায় তাদের চেয়ে আপনি ভিন্ন হবেন। যদি আপনি কোনো কোম্পানির কাজ করেন, তবে আপনাকে ভাবতেই হবে যে পরবর্তী 6 মাস থেকে 1 বছরের মধ্যে এত খারাপ কিছু ঘটতে পারে যা আপনার চাকরি ও নিশ্চয়তাকে প্রভাবিত করবে। আপনি যদি কোম্পানির মালিক হয়ে থাকেন, তবে সম্ভাব্য দুর্ঘটনা নির্ণয় করুন। সেগুলো আপনার কোম্পানির অস্তিত্ব ও স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে। আপনি যদি কোম্পানির মালিক হয়ে থাকেন, তবে সম্ভাব্য দুর্ঘটনা নির্ণয় করুন যেগুলো আপনার কোম্পানির অস্তিত্ব ও স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে। আপনি ও আপনার জীবনসঙ্গী সম্ভাব্য পারিবারিক সমস্যা ও অসুবিধাগুলো নিয়ে আলাপ করুন আর সেসব প্রতিরোধ করার পরিকল্পনা নিন। প্রয়োজনীয় আর্থিক সতর্কতা গ্রহণ করুন। এমন মানুষের গল্প আপনি হয়তো পড়ে থাকবেন যারা একে একে গাড়ি, বাড়ি এবং কখনো সমস্ত সম্পদ হারিয়ে ফেলেন। ঘরে আগুন লাগলে বা সড়ক দুর্ঘটনা হলে কি হবে সে বিষয়ে তারা কখনো ভাবেন না। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের অন্যতম উপায় হল প্রতিনিয়ত কিছু অর্থ জমিয়ে রাখা। প্রতি মাসে আয়ের 10% বা তার চেয়েও বেশি জমিয়ে রাখাকে নিজের লক্ষ্য বানিয়ে নিন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য ক্যাশ টাকা জমা থাকলে এক ধরনের আস্থা ও নিয়ন্ত্রণ থাকে নিজের। পক্ষান্তরে তার চেয়ে বড় দুঃখের ও উদ্বেগের কিছু থাকতে পারে না যদি আপনি প্রয়োজনের সময় নিজের অর্থনৈতিক সম্পদ ব্যবহার করতে না পারেন। ক্লেমেন্ট স্টোন বলেছিলেন, তুমি যদি টাকা জমাতে না পারো তবে বড় হওয়ার কোনো লক্ষণ তোমার মধ্যে নেই। আয় অনুসারে জীবনযাপন করুন। টাকা জমানো ও আয় বুঝে চলা হলো সফলতার মূল কাঠি। যদি ইচ্ছেমতো খরচ করা থেকে নিজেকে বিরত করতে না পারেন, তবে জীবনের অন্য কোনো ক্ষেত্রেও আপনি নিয়ম মানতে পারেন না। যদিও বাইবেলে বলা হয়েছে যে অর্থের প্রতি ভালোবাসা অনর্থের মূল, আসলে অর্থের অভাব যত অনর্থের মূল। টাকা জমানো ও ক্যাশ রাখার একটি বৃহত্তর লাভ হলো সুযোগ এলে তাকে কাজে লাগানো যায়। ফিল্ড অব ড্রিমস ছবিতে একটি গভীর ধারণা প্রকাশিত হয়েছে, যদি তুমি তৈরি করো তারা আসবে। অর্থনৈতিক বিশ্বে এ কথার অর্থ হলো কঠোর শ্রম ও জমানোর মাধ্যমে যদি অর্থ সংগ্রহে রাখেন, সুযোগ মতো কাজে লাগিয়ে তাকে বাড়ানো যায়। মানি ম্যাগনেট হয়ে উঠবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আকর্ষণের আইন খুব শক্তিশালী। যদি আপনি সামান্য অর্থ জমা করেন এবং ব্যাংকে বা কোনো মিউচুয়াল ফান্ডে রাখেন, সেই অর্থের চারপাশে এক ধরনের শক্তি উৎপন্ন হয়। এই শক্তি আরও বেশি অর্থকে আকর্ষণ করে। আপনার জমা যত বাড়ে, টাকার চুম্বকীয় শক্তি তত শক্তিশালী হয়। যত বেশি টাকা আপনি সংগ্রহ করবেন, তত বেশি টাকা আপনার প্রতি আকর্ষিত হবে এবং তত বেশি সুযোগ আপনি কাজে লাগাতে পারবেন। যখন আপনি জমানো অর্থ ও তার দেওয়া আনন্দ নিয়ে চিন্তা করবেন, শক্তির মাত্রা বেড়ে যাবে আর আপনি তাকে আরও বেশি আকৃষ্ট করবেন। যখন আপনি অর্থ ভালোবাসবেন, তখন এই শক্তি আরও বেড়ে যাবে। যখন গভীর সুখের সাথে ক্রমবর্ধমান অর্থের কথা ভাববেন, টাকার চারপাশে শক্তি উৎপাদন হবে এবং আরও বেশি অর্থ আপনি আয় করতে পারবেন। যখন মানুষ বলে যে টাকায় টাকা আনে, তখন দুটো বিশেষ বিষয়ে তারা ঠিক বলে। প্রথমত, টাকা জমানো ও ডিমের বাসা তৈরি করার মাধ্যমে বোঝা যায় যে আরও বেশি আয় করার ক্ষমতা আপনার আছে এবং টাকার ব্যাপারে আপনাকে বিশ্বাস করা যায়। দ্বিতীয়ত, যখন আপনি ছোট অঙ্কের টাকা একত্রে রাখেন বড় অঙ্কের অর্থ সংগ্রহের জন্য, তখন সুযোগকে আকর্ষণ করেন। একটি সফল গল্প।
সেমিনারে আসা এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলো তাকে আমার মনে আছে কিনা। আমি তাকে জানালাম যে এত বেশি মানুষের সাথে কথা বলা হয় যে দুর্ভাগ্যজনকভাবে সবাইকে মনে থাকে না। সে আমাকে মনে করিয়ে দিল 6 বছর আগে আমার 2 দিন ব্যাপী এক সেমিনারে সে যোগ দিয়েছিল। সে এত লাজুক ছিল যে লাঞ্চে ব্রেক পর্যন্ত অপেক্ষা করেছিল যাতে সকলে চলে যায়। এরপর সে আমাকে উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা বলেছিল। যখন সে আমার সেমিনারে আসে তখন সে ছিল ব্যবহৃত গাড়ির বিক্রয়কর্মী। তার 2টো বাচ্চা ছিল এবং তার বয়স ছিল প্রায় 30। তার আয় ছিল সীমিত এবং সে দেনার দায়ে ডুবেছিল। পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় সে থাকত। সেমিনারে সে সিদ্ধান্ত নিল যে তার উদ্বেগের সবচেয়ে বড় কারণ হলো তার ঋণ আর ব্যাংকে তার কোনো টাকা নেই। তখন যে ঋণমুক্ত হওয়ার ও পরবর্তী 5 বছরে 30,000 টাকা জমানোর একটি লক্ষ্য স্থির করলো। তখন সে ঋণমুক্ত হওয়ার ও পরবর্তী 5 বছরে 30,000 টাকা জমানোর একটি লক্ষ্য স্থির করলো। তার অতীত ও পরিস্থিতি চিন্তা করলে অঙ্কটা তার জন্য বিশাল ছিল। কিশোর বয়স থেকে সে ঋণের বোঝা টেনে যাচ্ছিল। কাজে নেমে পড়া। তবুও বিশ্বাসের সাথে সে তার লক্ষ্য লিখে রাখলো, একটি পরিকল্পনা করলো আর প্রতিদিন একে অনুসরণ করে কাজ করতে লাগলো। এই সিদ্ধান্ত তার মানসিক শক্তিকে সজাগ করে তুলল। কথোপকথন, আকর্ষণ ও অবচেতন কর্মসূচির সূত্রগুলোর কারণে তার কল্পনার চেয়েও বেশি দ্রুত গতিতে সবকিছু বদলাতে শুরু করলো। মাত্র 3 বছরে সে তার আর্থিক লক্ষ্য অর্জন করে নিল। সে ঋণমুক্ত হলো ও ব্যাংকে 30,000 টাকা জমালো। একদিন তার বস, ডিলারশিপের মালিক তাকে ডাকলো ও জানতে চাইলো বাণিজ্যিক সুবিধার প্রতি সে আগ্রহী কিনা। সে ভীষণ আনন্দিত হলো আর বসকে বলল সবকিছু ব্যাখ্যা করতে। তার বস জানালো যে সে সেলসম্যান হিসেবে বেশ ভালো হয়ে উঠেছে এবং ব্যাংকে কিছু টাকা জমিয়েছে, এসব তার জানা। এই সেলসম্যান বেশ লাজুক ও সতর্ক ছিল আর সে তার বসকে জিজ্ঞেস করলো তিনি কি চান। তিনি জানালেন যে ডেট্রয়েটের অটোমোবাইল ম্যানুফ্যাকচারার তাকে প্রস্তাব দিয়েছে শহরের বর্ধিত অংশে নতুন কার ডিলারশিপ নেওয়ার জন্য আগ্রহী কাউকে সুপারিশ করতে। বস তাকে জানালো যে এই কাজে তিনি তার নাম জানাতে চান ও তাকে সাহায্য করতে চান। সে যদি রাজি থাকে তবে টাকা বিনিয়োগের মাধ্যমে পূর্ণ পার্টনার হয়ে যেতে পারে। এই গল্পের চূড়ান্ত কথা হলো তার বস তাকে ডিলারশিপ নিতে, মালপত্র কিনতে, সার্ভিস ডিপার্টমেন্টের সিদ্ধান্ত নিতে ও স্টাফ নিয়োগ করতে সাহায্য করেছে। 2 বছর পর তার বস 50% শেয়ার তাকে বিক্রি করে দিল আর সে 100%-এর পূর্ণ মালিক হয়ে গেল। এরপর সে আমাকে বলল, আর আজ আমি একজন মিলিয়নিয়র। সে বলল 6 বছর আগে আমি ছিলাম ব্যবহৃত গাড়ির সেলসম্যান আর আজ আমি মিলিয়নিয়র। আমার দেখা সুখী মানুষদের মধ্যে সে অন্যতম। সে বলল যে সেমিনারে উপদেশ যদি সে না শুনতো আর টাকা না জমাতো তবে সুযোগের সদ্ব্যবহার সে করতে পারত না। সে বলল সেমিনার আমার জীবনের 20 বছরের পরিশ্রম কমিয়ে দিয়েছে, হয়তো পুরো জীবনের। এই গল্পটি আপনার জীবনেও সত্যি হতে পারে। সবচেয়ে জরুরি কাজটি হলো নিজেকে ইতিবাচক ও আশাবাদী রেখে মানসিক, আর্থিক ও শারীরিকভাবে অগ্রিম প্রস্তুত থাকা। যা হতে পারে তা ভেবে রাখা ও সুযোগের জন্য পরিকল্পনা করা। অর্থনৈতিক দুরবস্থা সামাল দেওয়ার মতো অর্থ জমা রাখা। উচ্চ পর্যায়ের ব্যক্তিমাত্রই এভাবে ভাবে ও পরিকল্পনা করে। 2টি চমৎকার প্রশ্ন। 2টি প্রশ্নের মাধ্যমে ব্যর্থতাকে আপনি সফলতায় পরিণত করতে পারেন। এগুলোকে আমি চমৎকার প্রশ্ন বলি কারণ
অবিশ্বাস্য শক্তির মাধ্যমে এগুলো জীবনের উন্নয়ন ঘটাতে পারে। প্রতিটি অভিজ্ঞতার পর আপনি প্রশ্ন করতে পারেন ও লাভবান হতে পারেন। প্রথম প্রশ্ন হলো, আমি সঠিকভাবে কি করেছি? কাজটা সফল বা ব্যর্থ যাই হোক না কেন, আপনি এমনভাবে তা বিবেচনা করবেন যাতে ওই পরিস্থিতির খুঁটিনাটি পাওয়া যায়। এমনকি কাজটি যদি খুব খারাপও হয়, পুরোপুরি ব্যর্থও হয়, তবু তার মধ্যে এমন কিছু থাকবে যেটা আপনি সঠিক করেছেন। যদি আপনি নিজের ইতিবাচক অংশ বের করে তাকে লিখে রাখেন, তবে আপনার পরবর্তী কোনো একই রকম পরিস্থিতিতে সেই কাজ করার জন্য তৈরি থাকবে আপনার মন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি ভিন্নভাবে কি করব? এটি একটি দারুণ প্রশ্ন, কারণ এটি আপনাকে জোর প্রদান করবে যা ঘটেছে আর কিভাবে আপনি ভালো করতে পারেন সে ব্যাপারে। নিজেকে জিজ্ঞেস করুন, যদি একই কাজ আবারও করতে হয় তবে আপনি কাজে বা আচরণে কী ধরনের পরিবর্তন আনবেন? আপনি এর চেয়ে বেশি বা কম কি করবেন? আপনার জবাবগুলো অবশ্যই লিখে রাখবেন। এতে করে ভুলে যাওয়ার আগে আপনি সেগুলো পেয়ে যাবেন। যতবার নতুন কিছু বা ভিন্ন কিছুর চেষ্টা করবেন, দ্রুত বসে পড়বেন কাগজ নিয়ে আর এই দুটি প্রশ্নের জবাব লিখবেন। আমি সঠিকভাবে কি করেছি আর আমি ভিন্নভাবে কি করব? দুটো প্রশ্নই ইতিবাচক আর জবাবগুলিও ইতিবাচক হওয়া চাই। পরবর্তীতে আরও ভালো করার জন্য আপনার জবাবগুলোই সচেতন ও অবচেতনভাবে আপনাকে প্রস্তুত করবে। উত্তরের দুই সেটই আপনাকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। ইতিবাচক বনাম নেতিবাচক ভাবনা। যে কোনো জরুরি কাজের পর বিজয়ী ও পরাজিতরা তাদের কার্যক্রম পরীক্ষা করে, কিন্তু পরাজিতরা সবসময় তাদের কৃত ভুল, ব্যয়কৃত অর্থ ও পরাজয় নিয়ে হিসাব করে। পক্ষান্তরে বিজিতরা, যারা নিজেদের জীবন সম্পর্কে ইতিবাচক, তারা কাজের সবচেয়ে ভালো অংশ নিয়ে চিন্তা করে ও পরবর্তীতে সেটি কাজে লাগানোর পরিকল্পনা করে। যখন আপনি ভাববেন যে আপনি সঠিকভাবে কি করেছেন ও পরবর্তীকালে ভিন্নভাবে কি করতে পারেন, আপনার মন সম্পূর্ণরূপে ইতিবাচক হয়ে উঠবে। আপনার সৃজনশীলতা গতিশীল হয়ে উঠবে। যে কোনো ব্যর্থ কাজের পর নিজেকে দুঃখিত হওয়ার অনুমতি দিলে দেখবেন যে প্রচুর সুযোগ ও সম্ভাবনা আপনি সম্পূর্ণরূপে হারিয়েছেন। ব্যবসা ও বিক্রি। আপনি যদি ব্যবসায়ী হন তবে প্রতিনিয়ত নিজেকে ও স্টাফদেরকে এই প্রশ্নগুলো করবেন, আমরা সঠিকভাবে কি করেছি ও পরবর্তীতে আমরা ভিন্নভাবে কি করব। মনে রাখবেন, বেশিরভাগ কাজই প্রথম কয়েকবার ব্যর্থ হয়। এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনি পরিস্থিতির সম্ভাব্য সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ নিন, যাতে পরবর্তী সময়ে তা কাজে লাগে। আপনি যদি সেলসে থাকেন, এই পদ্ধতি ব্যবহার করুন। সেলস কল সফল বা ব্যর্থ যাই হোক না কেন, চমৎকার প্রশ্নগুলো করুন। এতে পেশাগত জীবনে আপনার গতি বেড়ে যাবে। এই তাৎক্ষণিক কার্যক্রমকে জীবনের একটি অংশ করে নিন। বারবার এই প্রক্রিয়া ব্যবহার করুন যাতে এটি স্বয়ংক্রিয় হয়ে পড়ে। সমস্যা যতই প্রকট হোক না কেন, পরিস্থিতি থেকে শিখতে ও সম্ভাব্য ভালোটুকু গ্রহণ করতে আপনি আগে থেকেই প্রস্তুত হয়ে থাকবেন। যখন এই প্রক্রিয়ার সাথে মানসিক তুফানকে যুক্ত করবেন, প্রতিটি প্রশ্নের 20টি উত্তরের জন্য নিজেকে চাপ দেবেন। নিজের উদ্ভাবিত ধারণা ও অন্তর্দৃষ্টির পরিমাণ দেখে নিজেই বিস্মিত হবেন। এই ধারণাগুলো নাটকীয়ভাবে গতি বৃদ্ধি করবে, যাতে আপনি নিজের ক্ষেত্রে অন্যতম সেরা হয়ে উঠবেন। এডিসনের প্রস্তাবনা। থমাস এডিসন আধুনিক যুগের সবচেয়ে বড় আবিষ্কারক বিশ্বাস করেছিলেন যে গবেষণা হলো বর্জনের একটি প্রক্রিয়া। তিনি প্রতিটি গবেষণার যথাযথ রেকর্ড রাখতেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে একটি আবিষ্কার সম্ভব। নিজেকে তিনি বর্জনের কাজে এমনভাবে সঁপে দিলেন যে যতক্ষণ পর্যন্ত কার্যকরী পদ্ধতি না পেলেন ততক্ষণ চালিয়ে গেলেন।
ফলে তিনি আধুনিক যুগের সবচেয়ে বড় আবিষ্কারক ও দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ীতে পরিণত হলেন। আপনারও একই কাজ করা উচিত। তাই এখন থেকে যতবার চেষ্টা করে ব্যর্থ হবেন, এক ধরনের অভিজ্ঞতা হিসেবে ধরে নেবেন, যা সাফল্যের কাছে আরেকটি ধাপ পৌঁছে দেবে। হেনরি ফোর্ড বলেছেন, ব্যর্থতা হলো অধিক বুদ্ধিমত্তার সাথে পুনরায় শুরু করার সুযোগ। আপনার ক্ষয়পূরণের হার। যখন কোনো ধরনের হতাশার মধ্য দিয়ে যান, আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া হলো স্তব্ধ হয়ে যাওয়া। আপনার মনে হয় যেন আবেগের ছোলার প্লাক্সাসে ঘুষি খেয়েছেন। আপনি কষ্ট পান, ভেঙে পড়েন, হতাশ হন ও নিরুৎসাহিত হন। সব কিছু ছেড়ে দিয়ে নতুন কিছু করার অনুভূতি জাগে। যে কোনো ধরনের হতাশা বা ব্যর্থতার পর এই অনুভূতি স্বাভাবিক ও প্রাকৃতিক। প্রশ্ন হলো, এই অনুভূতি কতক্ষণ স্থায়ী হয়? আপনি যখন ডাক্তার বা ক্লিনিকে যান, পুরোপুরি মেডিকেল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা দেয়া হয়। প্রথমত, বিশ্রামরত অবস্থায় আপনার পালস দেখে। এরপর হৃৎপিণ্ডের গতি বাড়ানোর জন্য কিছু ব্যায়ামের কথা বলে। হার্টের গতি যখন একটি নির্দিষ্ট স্থানে আসে, তারা আবার তা পরিমাপ করে। ব্যায়ামের পর তারা 1, 2 ও 5 মিনিট অপেক্ষা করে এবং পুনরায় পালস নেয়। ব্যায়ামের পর কত দ্রুত আপনার হার্ট বিশ্রামরত পালস রেটে ফিরে যায়, তাতেই বোঝা যায় আপনি কতখানি ফিট। প্রফুল্ল চিত্তে মোকাবেলা করা। আপনার ব্যক্তিত্বের সাথেও বিষয়টি একই। কত দ্রুত হতাশা কাটিয়ে উঠতে পারেন তা দেখেই বোঝা যায় আপনার মানসিক স্বাস্থ্য কত ভালো। নিশ্চয়ই এক ধরনের বাধা আপনাকে আহত করবে। আপনি যা করার চেষ্টা করছেন তা যদি জরুরি হয়, অবশ্যই তার ব্যাঘাত আপনাকে কষ্ট দেবে, কিন্তু সেটি মূল বিষয় নয়। মূল বিষয় হলো আপনি কত দ্রুত তা সামলে নিলেন। সামলে নেওয়ার সেই গতি সবকিছু। এসব বাধা বিপত্তির কথা আপনি যদি অগ্রিম ভেবে রাখেন ও মনকে তৈরি রাখেন, তবে তা সামলে নেওয়ার হারও অনেক দ্রুততর হবে। আপনার অভ্যন্তরীণ কথোপকথন। এখানে কিছু শক্তিশালী ঘোষণা দেওয়া হলো নেতিবাচক পরিস্থিতিতে, যেগুলো ব্যবহার করে আপনি দ্রুত মানসিক ও আবেগপ্রবণতার নিয়ন্ত্রণ নিতে পারেন। এই শব্দগুলো যে কোনো নাবোধক অনুভূতিকে নিরপেক্ষ করে তুলবে। কিছু ভুল হলে প্রথমেই আপনি বলবেন, আমি দায়ী। ভুল হয়ে গেলে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো রেগে যাওয়া, বিরক্ত হওয়া, কাউকে বা কিছুকে দোষ দেওয়া কিংবা অজুহাত দেখানো। কিন্তু যখন আপনি বলবেন, আমি দায়ী, অন্যকে দোষ দেওয়া থেমে যাবে। দায়িত্ব নেওয়ার ফলে আপনার হতাশা, রাগ ও নৈরাশ্যের অনুভূতি কিছুটা কমে আসবে। যখন আপনি বলবেন, আমি দায়ী, আপনার মন শান্ত ও স্বচ্ছ হয়ে উঠবে। ক্ষতিটুকু কমানো বা সুযোগ বাড়ানোর জন্য আপনি ইতিবাচক ও গঠনমূলক চিন্তা শুরু করবেন। ইতিবাচকভাবে বিশ্লেষণ করুন। কিছু ঘোষণা অসাধারণ উপকার করেছে আমার বছরের পর বছর। যাই ঘটুক না কেন আর যত হতাশই হই না কেন, আমি তাড়াতাড়ি বলেছি, প্রতিটি অভিজ্ঞতাই ইতিবাচক যদি আমি সেগুলোকে বৃদ্ধি ও আত্মনৈপুণ্যের সুযোগ হিসেবে দেখি। এই বিবৃতি আবেগ নিয়ন্ত্রণে আপনাকে সক্ষম করে তুলবে। এটি আপনাকে ভাবতে বাধ্য করবে এই সমস্যা থেকে আপনি কি শিখলেন ও জানলেন। আমি দায়ী এই বক্তব্যের মতো ওই শব্দগুলোও যে কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণ বোধ ও ব্যক্তিগত ক্ষমতা দান করবে। কেবল বলবেন, প্রতিটি অভিজ্ঞতাই ইতিবাচক যদি আমি সেগুলোকে বৃদ্ধি ও আত্মনৈপুণ্যের সুযোগ হিসেবে দেখি। এরপর আপনি পরিস্থিতির দিকে তাকাবেন ও নিজেকে জিজ্ঞেস করবেন যে, যা ঘটে গেছে তা থেকে আপনি সম্ভাব্য কি শিখলেন। এই সমস্যার পর আপনি কিভাবে সামনে বাড়বেন। এই পরিস্থিতি আপনাকে কি শিক্ষা দিল।
যদি আপনার স্বর্গীয় ক্ষমতা থাকতো ভাগ্য নিয়ন্ত্রণের ও সেই ক্ষমতা নির্দিষ্ট কিছু অভিজ্ঞতার মাধ্যমে আপনার সাফল্যের জন্য সাহায্য করত, তবে চলমান সমস্যায় আপনি কি শিক্ষা পেতেন? একবারে একটি ভাবনা। আপনার মন একবারে কেবল এক ধরনের ভাবনা ধারণ করতে পারে, হয় ইতিবাচক নয় নেতিবাচক। আপনি যদি গঠনমূলক কোনো সমাধান বা মূল্যবান শিক্ষা পেতে চান, একই সাথে হতাশ হবেন না বা রাগ করবেন না। আপনি যদি বিকল্পের সূত্র প্রয়োগ করেন ও পরিস্থিতির ইতিবাচক রূপ নিয়ে ভাবার জন্য নিজেকে বাধ্য করেন, তবে সবসময় আপনি তা পাবেন। পরিস্থিতি তখন আপনার জন্য সুবিধাজনক মোড় নেবে। আপনার নিয়ন্ত্রণ বোধের অনুভূতির মাধ্যমে ইতিবাচক মানসিক পরিস্থিতি, যা যে কোনো হতাশা ও বাধার প্রতি গঠনমূলক প্রতিক্রিয়া দেখায়, তাকে পরিমাপ করা যাবে। নিয়ন্ত্রণ বোধ বলতে নিজের জীবনের প্রতি নিজস্ব নিয়ন্ত্রণ বোঝায়। অনুভব করুন যে আপনি দায়িত্বে আছেন, নিজেকে ড্রাইভারের সিটে মনে করুন। ধরুন যে আপনি সবকিছুর উপরে আছেন।